তো আজ 1 আগস্ট মোটামুটি 2 বছর পূর্তি হতে যাচ্ছে জুলাই বিপ্লবের। তো এত অল্প সময়ের মধ্যে আসলে ফ্যাসিবাদের বিলোপ এবং আমাদের যে নয়া রাজনৈতিক বন্দোবস্ত কোন পথে, এটা মূল্যায়ন করার জন্য উপযুক্ত সময় না আর কি। যদিও আমরা ফ্যাসিবাদের দোসর বলে আনিসুল হক উনি একটা সাক্ষাৎকারে বলছেন যে এত অল্প সময়ে আসলে এত বড় ইভেন্টকে মূল্যায়ন করার সুযোগ হয় না। উনি হয়তো এটা ওনার যে পূর্বতন ফ্যাসিস্টদের প্রতি তার যে একটা আকাঙ্ক্ষা আগ্রহ ছিল তার মধ্য থেকে হয়তো বলেছেন, কিন্তু এটা আসলে খুব সত্য যে 2 বছরের মধ্যেই একটা নতুন বন্দোবস্ত কোন পথে যাবে বা যে বিপ্লব ঘটে গিয়েছে আমাদের বদরুদ্দিন ওমর ভাইয়ের বাসায় বাংলার ইতিহাসে যতগুলো গণ অভ্যুত্থান করছে তার মধ্যে সবচেয়ে মহৎ, সবচেয়ে বড়। তো সেই অভ্যুত্থানকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য তারপরেও 2 বছর পরে আমরা চেষ্টা করব যে আমাদের ব্যক্তিগত যে উপলব্ধি, ব্যক্তিগত মূল্যায়ন করার জন্য। তা আমি সর্বপ্রথম যেটা মনে করি যে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসলে আমাদের যে কর্তৃত্ববাদী শাসন এটা আরও বেশি কেন যেন আমাদের উপর চাপায় পড়ে আর কি, আমাদের উপর আরও বেশি গলা চেপে ধরে। এটা আমরা যদি আমাদের পূর্বতন মানে নিরাপদ সড়কচাই আন্দোলন থেকে দেখি, মানে এটাকে আমার খুব ব্যক্তিগত অভিজ্ঞতা যে আমরা যারা মোটরসাইকেল চালাইতাম বা চালাই 2018 সালে জুলাই নিরাপদ সড়কচাই আন্দোলনের আগে হেলমেট না পরার জন্য দণ্ড ছিল মাত্র 250 টাকা। নিরাপদ সড়কচাই আন্দোলন হওয়ার পরে এমন একটা আইন পাশ হইলো যে পাশের ভিতর দিয়ে পুলিশকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত জরিমানা করার একটা অধিকার দিয়ে দেওয়া হইলো। নর্মালি পুলিশ এখন 1000 থেকে 1200 টাকা যে কোনো হেলমেট না পরার জন্য জরিমানা করে। অর্থাৎ এই যে নিরাপদ সড়কচাই আন্দোলন হইলো, এটার ফলে যে কর্তৃত্ববাদী শাসন বা যে অব্যবস্থাপনা, মালিক পক্ষের স্বেচ্ছাচারিতা বা আমাদের ঢাকার যারা রোড ট্রান্সপোর্ট কর্তৃপক্ষের যে উদাসীনতা, এগুলোকে চ্যালেঞ্জ করা হয়েছিল। কিন্তু এটার ফলটা আসলো উল্টো দেখলাম কি আমরা যারা সাধারণ বাইকার, সাধারণ চালক, তাদের উপরে এই আইনটা প্রবলভাবে চেপে বসছে আর কি। তো জুলাই বিপ্লবের নিশ্চয়ই আরও এখানে অনেক অভিজ্ঞ বড় ভাইরা আছেন। আমি আসিফ আলী ভাইকে দেখছি, রুবেল ভাইকে দেখছি, স্নেহাশিস, অনুজ, অনেকেই দেখতেছি, তারা হয়তো বলবে। তা আমি একটু ভিন্ন চোখে হয়তো এই জুলাই বিপ্লবকে একটু ব্যাখ্যা করবো আর কি, বা দেখার চেষ্টা করব। জুলাই বিপ্লবের পর আমরা যেটা দেখি যে কর্তৃত্ববাদী শাসনকে আমরা চ্যালেঞ্জ করে মাঠে নামছিলাম। তো সেই কর্তৃত্ববাদী শাসনের সাথে যারা ছিলেন, যে সমস্ত সাম্রাজ্যবাদী শক্তি যুক্ত ছিলেন দীর্ঘদিন, আমরা আজকে দেখতেছি যে তারা কেন যেন আমাদের উপর আরও বেশি চাপায় পড়তেছে আর কি। বিশেষ করে বিদ্যুৎ, তেল, গ্যাস, জ্বালানি সেক্টরগুলোতে আর কি। আমরা বাংলাদেশে এলএনজি নামক যে এলএনজি, এটা কিনতে হয়তো কি আপনার কাতার এনার্জি থেকে আর কি, মাত্র $11 পার টনে কিনতাম আর কি আমরা। এটা 15 বছর মেয়াদী একটা চুক্তি ছিল আর কি। খুব রিসেন্ট আমরা খেয়াল করতেছি যে এটা আমাদের বাংলাদেশের মার্কিন সাবেক রাষ্ট্রদূত, তার যে স্ট্র্যাটেজিক ম্যানেজার, সেই কোম্পানির কাছ থেকে এখন আমাদেরকে এলএনজি কিনতে হচ্ছে প্রায় $23 আর কি। হ্যাঁ, $8 বিলিয়ন কিনতে হবে 15 বছর ধরে আর কি। তো আমি ঠিক জানি না যে জুলাই পরবর্তী সময় এই যে একটা বাণিজ্য চক্রী, যেটা 9 ফেব্রুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনূস খুব তড়িঘড়ি করে গেলেন, এটা আসলে জুলাই বিপ্লবের পরে আমাদের একটা ফল কিনা আর কি। এই বিষয় নিয়ে আমাদের একটা বিশদ আলোচনার দাবি রাখে যে একটা নির্বাচিত সরকার আসতে যাচ্ছে 3 দিন পরে, 12ই ফেব্রুয়ারি। সে অবস্থাকে সামনে রেখে 3 দিন আগেই খুব তাড়াহুড়া করে কেন এই ধরনের বাণিজ্য চুক্তি করা হলো, যে চুক্তি নিয়ে খোদ মার্কিন দেশেই প্রচণ্ড পরিমাণে আন্দোলন সংগ্রাম আছে, বারবার অনেকগুলো মামলা হয়েছে, সেই মামলায় ট্রাম্প প্রশাসন হেরেছেন, উনি আবার পাল্টা আপিল করছেন, এই পাল্টা আপিল এখনও চলতেছে। তো খোদ মার্কিন দেশের এখানে যে সমস্ত চুক্তি নিয়ে সে দেশের ছোট ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ীদের মধ্যে অবজেকশন আছে, সেই অবজেকশনপূর্ণ চুক্তিগুলো কেন তড়িঘড়ি করে আমাদের তাড়াতাড়ি খাওয়ানো হলো বা আমাদেরকে চুক্তি করতে হলো, এই বিষয় নিয়ে আমাদেরকে খুব কঠিনভাবে সরব হওয়া উচিত আর কি। আমি বাংলাদেশে এখন এই মুহূর্তে শাসক দল বিএনপি, তো তারা এই ফ্যাসিবাদের বিপ্লব এবং নয়া রাজনৈতিক বন্দোবস্তের জন্য তারা একটা সুন্দর ইশতেহার আমাদেরকে দিয়েছিল, 31 দফা আর কি। তো সেই 31 দফায় আমরা পেয়েছিলাম যে তারা প্রথমে বলেছিল যে পাটকল আবার চালু করবে, যে সমস্ত পাটকলগুলো বন্ধ হয়ে গেছে চালু করবে। কিন্তু কিছুদিন পর আবার সেটা দেখলাম যে না, সেটাকে চেঞ্জ করে তারা বন্ধ শিল্প কারখানাকে চালু করার একটা প্রস্তাবনা দিল। আমরা সবাই খুব হাততালি দিলাম এবং আমি ব্যক্তিগতভাবে এই বিএনপির এই যে ইশতেহারে অন্তত এই পয়েন্টে খুবই একমত ছিলাম যে আমাদের দেশে যে জাতীয় শিল্প, এই জাতীয় শিল্প আবার পুনরুজ্জীবিত হবে, এটা খুব চমৎকার জিনিস। কিন্তু আমরা ফ্যাসিবাদ বিলোপের পরে নয়া রাজনৈতিক বন্দোবস্তে দেখতেছি আজকে যে 44টা জাতীয় শিল্প আমাদের বর্তমান শাসক দল এটা আবার একদমই বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার জন্য বেশ তড়িৎ গতিতে কাজকর্ম শুরু করেছে আর কি। তো
এই যে 44টা মানে 44টা যে শিল্প কারখানা, আমরা যদি এটাকে খুব ব্যাখ্যা বিশ্লেষণে যাই, যে কোনো শ্রমিক কর্মচারী বা নিম্ন পর্যায়ে যে সমস্ত যারা কাজ করেন তারা কিন্তু কোনোভাবে এখানে যুক্ত না। সচরাচর এখানে বড় বড় যারা প্রশাসক বসানো হয় সরকার থেকে, এই সরকারদের অদক্ষতা এবং অব্যবস্থাপনা এবং আরও যদি বলি তাদের লুটপাটের কারণে মূলত এগুলো ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়, দুর্নীতিগ্রস্ত হয় এবং এটা লোকসানের মুখে পড়ে আর কি। তো সরকার এটাকে একটি কী মনে করে যে বেসরকারি খাতে ছেড়ে দিচ্ছে, যেখানে আমরা 2001 সাল থেকে 6 সালের মধ্যে দেখেছিলাম যে আদমজি পাটকল সহ অনেকগুলো পাটকলকে গোল্ডেন হ্যান্ডশেকের ভিতর দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। সেখানে আজকে আমাদের এক ধরনের যেটাকে আমরা দর্জিগিরি বলি আর কি, মানে গার্মেন্টস, যে গার্মেন্টসের টপমোস্ট জিনিসই আমাদেরকে ইম্পোর্ট করতে হয়, ইম্পোর্ট করে আমরা দর্জি করি, দেন সেটাকে আমরা বাইরে পাঠাই। অর্থাৎ উৎপাদনমুখী খাতকে বন্ধ করে এখানে একটা ট্রেড বেসড শিল্প বলা যায় কিনা আমি শিওর না, এটা যারা অর্থনীতিবিদ আছেন তারা হয়তো এটা ব্যাখ্যা করবেন যে আমাদের গার্মেন্টসটাকে এখন ইন্ডাস্ট্রি হয়ে উঠছে কিনা। তো উৎপাদনমুখী শিল্পকে বন্ধ করে সেখানে একটা ট্রেড বেসড অর্থনীতিকে বাংলাদেশে যে নিয়ে আসার চেষ্টা, এটা আসলে কতটুকু ফলপ্রসূ আর কি। আর সর্বশেষ এখানে আমি আমাদের এনসিপির কিছু নেতাকর্মীকে দেখছি, আমি একটু এই বক্তব্যটা তাদের উদ্দেশ্যে আর কি, যেহেতু তারা এই নয়া রাজনৈতিক বন্দোবস্তের মোটামুটি সামনের কাতারে ছিলেন, সবসময় তারা উচ্চকণ্ঠিত। তাদের উদ্দেশ্যে একটা বলা, এখানে একটা দেশ মূলত ভালোভাবে চলে হলো রাজনৈতিক দলগুলোর স্বচ্ছতার ভিতর দিয়ে আর কি। তো আমরা যেটা দেখি যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের যিনি প্রধান হয়ে বসেন একবার, তিনি মৃত্যু পর্যন্ত তিনি তার জন্য ওই পদবিটা মোটামুটি ফিক্সড থাকেন আর কি। এটা আমরা আওয়ামী লীগের ক্ষেত্রে দেখেছি, এটা আমরা বিএনপির ক্ষেত্রে দেখেছি, এটা আমি গণতন্ত্রের ধ্বজাধারী বলে জামাত ইসলাম তাদের মধ্যেও দেখেছি। তো সর্বশেষ যে পার্টি আসছে এনসিপি, তো এনসিপির ভিতরেও যে তাদের যে অর্গানোগ্রাম, এখানে কোন প্রক্রিয়াতে কোন গণতান্ত্রিক ওয়েতে এই পদবিন্যাসগুলো করা হয়েছে, এখানে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব পরিচিত মুখ লুৎফর আছেন, তিনি এখানে যে পদগুলো বন্টন করা হয় এটা আসলে কতটুকু গণতান্ত্রিক প্রক্রিয়াতে, এটা আমি আশা করি উনি একটু ব্যাখ্যা দিবেন। এবং আমরা তার মানে যে জিনিসটা খেয়াল করেছি আর কি, যে 91 সালের পর থেকে 91 সালের খুব চমৎকার একটা নির্বাচন হলো, সেই নির্বাচনের ভিতর দিয়ে বাংলাদেশে একটা সরকার আসলেন আর কি। কিন্তু পরবর্তীতে শুধুমাত্র কথার ফুলঝুরির কারণেই, অর্থাৎ তারেক রহমানকে মিস্টার 10% ডাকা থেকে শুরু করে হাওয়া ভবনের দুর্নীতি, জাস্ট নানান রকমের ব্যক্তি আক্রমণ, ব্যক্তি ইস্যু থেকে শুরু করতে করতে কিন্তু আমরা 2004 সালের 21 আগস্ট দেখলাম। এরপরে আমরা তারই ধারাবাহিকতায় 2014-15 সালের একতরফা নির্বাচন, অল আউট আন্দোলন এবং সর্বশেষ 2024 সালের একটা গণবিপ্লব, গণ অভ্যুত্থান আমরা দেখলাম আর কি। তো এই মুহূর্তে গণ অভ্যুত্থানের পরবর্তীতে যে বাংলাদেশ, সেই বাংলাদেশে যদি আমরা আবার সেই কথার ফুলঝুরিতে ফেরত যাই, যদি আমরা ব্যক্তি আক্রমণের মধ্যে আবার পুরো পড়ে যাই, তাহলে আগামীর বাংলাদেশকে আবার সেই সহিংস হয়ে উঠবে কিনা, এই প্রশ্নের জবাবগুলো আমি আমাদের অনুজের কাছ থেকে আশা করব যে তারা আজকে ব্যাখ্যা করবে।